আমেরিকার সঙ্গে যে আমাদের যে ট্রেড এগ্রিমেন্ট মানে যেটা আটকে আছে, সেটাতে ভারতবর্ষের একটাই মুশকিল হয়েছিল, সেটা হচ্ছে গার্মেন্টস। যে গার্মেন্টস আমাদের মানে আমেরিকায় রপ্তানি হতো, সেই গার্মেন্টসটা আমাদের বন্ধ হয়ে থাকায় এই গার্মেন্টস শিল্প নিয়ে ভারতবর্ষ কিন্তু খুব মানে চিন্তিত ছিল, যার জন্য তারা বিকল্প বাজার খুঁজছিল। এখন সেক্ষেত্রে রাশিয়া বলে দিয়েছিল যে আমাদের এখানে তোমাদের যা গার্মেন্টস আছে সমস্ত কিছু পাঠিয়ে দিও। কিন্তু একটা দেশের উপরে তো আর নির্ভর করা যায় না, বিভিন্ন দেশ দরকার হয়। তার মধ্যে আমেরিকা একটা বড় খরিদ্দার ছিল। আমেরিকার মতো খরিদ্দার যদি এখানে আটকে যায়, সেখানে তার দ্বিতীয় একটা বাজার খুঁজতে হবে। কারণ গার্মেন্টস এর একটা বড় সমস্যা হচ্ছে ইউরোপিয়ান এবং আমেরিকানদের যে হাইট আছে, যে তার লম্বা চওড়া যাদের দেহ, সেই অনুযায়ী গার্মেন্টস গুলো তৈরি হয়। সেগুলো চীনে দিলেও কাজ হবে না, জাপানে দিলেও কাজ হবে না, রাশিয়ায় কিছু হয়ে যাবে। কিন্তু রাশিয়ার যে মানে উচ্চতা এবং আমেরিকানদের যে উচ্চতা, সেই উচ্চতায় খানিকটা এদিক ওদিক হয়ে থাকে। ফলে গার্মেন্টস পুরোটা হয়তো সাইজে রাশিয়ানদের কাছে কিছুটা ফিট হচ্ছে না। সেক্ষেত্রে ইন্ডিয়ার সামনে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল, যে বিকল্প বাজার যখন খুঁজতে আরম্ভ করলো, খুঁজতে খুঁজতে ইউরোপিয়ান ইউনিয়ন এগিয়ে এলো। ইউরোপিয়ান এগিয়ে এসে তখন এখন গত কয়েকদিন আগে যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এখন ভারতবর্ষের সঙ্গে শুরু হলো, সেই ফ্রি ট্রেড এগ্রিমেন্টে গার্মেন্টস এর ওই সমস্যাটা সম্পূর্ণভাবে মিটে গেছে। এখন 0% ট্যারিফে ভারতবর্ষ 2026 মার্চের মধ্যে যে এগ্রিমেন্ট হয়ে যাচ্ছে, তাতে মার্চের 26 মধ্যে ভারতবর্ষ সেই গার্মেন্টস পুরো এখন মানে এটি ইউরোপিয়ান ইউনিয়নের যতগুলো দেশ আছে সব দেশে পাঠাতে পারবে। 0% ট্যারিফ, কোনো ট্যারিফের ব্যাপার নেই। এখন এই যে আমাদের সমস্যার সমাধান তো হলো, কিন্তু সমস্যা একটা বাড়লো একটা দেশে, সেটা হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে। বাংলাদেশের সমস্যা কি? বাংলাদেশের সমস্যা হচ্ছে বাংলাদেশ পুরোপুরি পরনির্ভরশীল। যেমন তুলা আমরা দিতাম, সে তুলা রপ্তানি প্রায় বন্ধ হয়ে যাবে এরপর, কারণ আমাদের নিজেদেরই এবার তুলো লাগবে। দ্বিতীয় হচ্ছে সেখানে কলকারখানাগুলো বন্ধ হচ্ছে, এই ঝামেলা টামেলার জন্য একে একে সব জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। তৃতীয়ত হচ্ছে আমাদের এখান থেকে বিদ্যুৎ কমানো শুরু হয়ে গেছে, তার ফল আপনারা দেখতে পাচ্ছেন, এখন লোডশেডিং শুরু হয়ে গেছে এই সময় থেকেই, আর ভবিষ্যতে আরো হবে। আর বিদ্যুৎ বন্ধ করবে বলেই সমস্ত যত সরকারি কর্মচারী ছিল তাদেরকে ধীরে ধীরে সরকার ফিরিয়ে এনেছে। আদানিও বিদ্যুৎ কমিয়ে দিয়েছে এবং একটা হুমকি দিয়েছে যে বিদ্যুতের বিল যদি পুরো না মেটানো হয় তাহলে পরে আমরা বিদ্যুৎ পুরোপুরি কেটে দেবো। এখন বাংলাদেশের হাতে সেই অর্থ নেই যে পুরোপুরি $800 মিলিয়ন একেবারে আদানির ফিরিয়ে দেবে। তৃতীয় হচ্ছে যে সুতো, ভারতীয় সুতো যদি না যায় তাহলে পরে মুশকিল আছে, মানে গার্মেন্টস শিল্প চালানোই মুশকিল আছে। এবং চতুর্থ হচ্ছে ট্যারিফ। ইউরোপিয়ান ইউনিয়নে কতটা ট্যারিফ আছে না আছে আমি জানি না। এখন ভারতীয় শিল্পের যদি হয়, ওখানে এন্ট্রি হয়ে যায়, আর বাংলাদেশের সঙ্গে এখন ভারতের যা সম্পর্ক চলছে, তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়ন এখন কিন্তু বাংলাদেশকে জায়গা দেবে না, কারণ ভারতের সঙ্গে তাদের সম্পর্ক ভালো করার চেষ্টা করবে। সেক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেই ইউরোপের সঙ্গে ভারতের একটা সমস্যা দেখা দিতে পারে। ইউরোপ সেদিকে পা বাড়াবে না, যেহেতু আমেরিকা রয়েছে। কারণ এই যত কিছু হচ্ছে, ধরুন মানে ধন্যবাদটা কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে দিতে হবে। ডোনাল্ড ট্রাম্প যদি এটা না করতেন তাহলে পরে ইউরোপিয়ান ইউনিয়নও নিজেদের চিনতে পারতো না কি প্রকৃত বন্ধুকে শত্রু, আর আমরাও বিকল্প বাজারটা খুঁজে পেতাম না। এটা পুরোটাই ধন্যবাদ দেবেন একেবারে, মানে আমাদের দেশবাসীকে বলছি, পুরোটাই ধন্যবাদ দেবেন আমাদের ট্রাম্প বাবুকে, মালিককে। মালিক যদি এটা না করতো তাহলে পরে চোখ খুলতো না। এখন এই যে গার্মেন্টস যে শিল্পগুলো বাংলাদেশে রয়েছে, সেই শিল্পগুলো ওরা তো একটা হুমকি আমি শুনেছি, ওরা হুমকি দিয়েছে যে 1 ফেব্রুয়ারি থেকে তারা সমস্ত শিল্পগুলো বন্ধ করে দেবে, কারণ তারা আর চালাতে পারছে না। একদিন তো শিল্পের 12টা বেজে গেছে, গার্মেন্টস শিল্পের 12টা বেজে গেছে, যে
বিলিয়ন মতো ডলার তাদের এক্সপোর্ট হতো। আমি বলছি না একেবারে মরে যাবে, সে কথা আমি বলছি না, তারা নিশ্চয়ই কিছুটা বেঁচে থাকবে। কিন্তু যদি বিদ্যুৎ না যায়, যদি তুলো না যায়, যদি সুতো হিসেবে কিছু না যায়, তাহলে পরে, আর যদি ফ্যাক্টরি না থাকে, তাহলে পরে এই শিল্পটা চলবে কি করে? সেক্ষেত্রে কিন্তু বাংলাদেশের মানে গার্মেন্ট শিল্পের যেটা একমাত্র মানে রুজি রোজগারের জায়গা ছিল, বড় রুজি রোজগারের জায়গা ছিল, সেটা কিন্তু মানে ধ্বংস হতে পারে। এবার যদি ভারতবর্ষের একটা ওই যে আমরা পণ্য সরবরাহ নিয়ে একটা ঝামেলা ভেতরে ভেতরে চলছে, এইটা একটা যদি ফয়সালা হয়ে যায়, তাহলে পণ্য সরবরাহটা যদি বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ যদি বন্ধ হয়ে যায়, গার্মেন্ট শিল্প যদি বন্ধ হয়ে যায়, তাহলে বাংলাদেশ একেবারে চারদিক দিয়ে কিন্তু মারা পড়ে যাবে। তার মধ্যে রয়েছে মানে আভ্যন্তরীণ যে যত ঝামেলা রয়েছে, যেমন হচ্ছে আপনার এই আপনার কি বলে নির্বাচন নিয়ে ঝামেলা। কালকে একটা জায়গায় কোথায় জামাত এবং বিএনপির মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে এবং 200 জনের ওপরে নাকি আহত হয়েছে। আমি বলেছি নির্বাচন যত এগিয়ে আসবে তত কিন্তু ঝামেলা বাড়বে এবং হতাহতের সম্ভাবনা বাড়বে এবং একটা রক্তক্ষয়ী অবস্থা তৈরি হবে। সেটা কিন্তু বহু আগে থেকে বলে যাচ্ছি, তার আলামত এখন থেকেই আপনারা পাচ্ছেন। ফলে বাংলাদেশের চারদিকে যে একেবারে অন্ধকার, সেটা কিন্তু বাংলাদেশ সরকার, ইউনূস সরকার কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছে। কিন্তু এই শত্রুতা যেটা হলো, সেটা কিন্তু তার জন্য বাংলাদেশ কিন্তু ভারতবর্ষকে কোনো রকম দোষ দিতে পারবে না। এটা পুরো পায়ে পা লাগিয়ে আগ বাড়িয়ে এই ঝগড়াটা করেছে। যেমন আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না ভারতবর্ষের সঙ্গে এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট করার জন্য, যেমন ইউরোপিয়ান ইউনিয়নকে দোষ দিতে পারবে না, তেমনি বাংলাদেশও ভারতবর্ষকে দোষ দিতে পারবে না। এখন সেক্ষেত্রে বাংলাদেশের ভাগ্যে কিন্তু অন্ধকার আরো ঘনীভূত হচ্ছে। এবার যদি এর মধ্যে যদি খাদ্যপণ্য আর বিদ্যুৎটা যদি বন্ধ হয়ে যায়, আর ব্যবসা যদি বন্ধ হয়ে যায়, তাহলে পরে রইলটা কি? এবার আপনারা বলুন বাংলাদেশের রইলটা কি? এবার আপনারা হয়তো স্বীকার কি অস্বীকার করবেন আমি জানি না, কিন্তু এই যে এফটিএ হয়েছে এবং 0% ট্যারিফে এফটিএটা হয়েছে গার্মেন্ট শিল্পের ওপরেতে ভারতবর্ষের সঙ্গে, সেখানে বাংলাদেশের কপালে যে একটা কষ্টের একটা মানে এই দেখা যাচ্ছে, মানে মানে কি বলবো, একটা কষ্টের আভাস দেখা যাচ্ছে, সেটা কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু খুব ভালো মতো বুঝতে পারছেন। এবং গার্মেন্টস এর যে সমস্ত মানে পরিচালক যারা রয়েছেন, তারা আগে থেকেই বুঝে গেছেন, বুঝে গিয়েই তারা বলেছেন যে 1 ফেব্রুয়ারি থেকে আমরা সমস্ত শিল্প আর চালাতে পারবো না, আমরা বন্ধ করে দেবো। এবার তাহলে সরকার কি করবে? এবার সরকার ঠিক করুক। এবং যদি শিল্পগুলো বন্ধ হয়ে যায়, তাহলে আমাদের যে সমস্ত বেসরকারি যে সমস্ত কর্মী ওখানে সিইও ফিইও পর্যায়ে রয়েছে, যারা কোম্পানি চালায়, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। এখানে যে সমস্ত কোম্পানিগুলো কাজ করছে তাদের এখানে জয়েন করবে, তারা নিশ্চয়ই ভেতরে ভেতরে যোগাযোগ করছে। যখনই যোগাযোগ তাদের কমপ্লিট হয়ে যাবে, তারা ওখান থেকে ফিরে চলে আসবে। কারণ তার যদি বিদেশি কোম্পানি বন্ধ হয়ে যায়, তারা থেকেই করবে। একই তো ল অ্যান্ড অর্ডারের অবস্থা, ভবিষ্যতে কি হবে তাও বলা যায় না। আরো সংঘর্ষ আরো বাড়বে, যতদিন আসবে তত নির্বাচনের তত সংঘর্ষের উত্তাপ বাড়বে। এখন সেক্ষেত্রে বাংলাদেশ আরো অশান্ত হবে। মোটামুটি এই যে এফটিএ নিয়ে ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়ার মধ্যে যে চুক্তিটা হলো, এফটিএটা হলো, সেটা কিন্তু বাংলাদেশকে বড়